প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি সোহরাব হাসান। কেমন আছেন? শুভ সকাল। আপনাকে শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে চায় ইসি, নির্বাচনী কর্মপরিকল্পনা ঘোষণা। দাবি পর্যালোচনায় আরেকটি কমিটি, কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের। ছাত্র সংসদ নির্বাচন, ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণে গুরুত্ব দেবে ছাত্রদল। দৈনিক সমকাল, প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন, পুরনো দ্বন্দ্বে নতুন উত্তাপ, নেপথ্যে 10ম গ্রেড। গোলটেবিলে মবের শিকার, পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার। সংসদ নির্বাচনের পথনকশা, সেপ্টেম্বরের সংলাপে বসবে এসসি। কালের কণ্ঠের শিরোনাম, ওষুধের চড়া দামে নাজেহাল ক্রেতা, টান পড়ছে সংসার খরচেও। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, 7 দিন আগে তফসিল। দৈনিক ইত্তেফাক, ডিসেম্বরের প্রথমার্ধ তফসিল, শাটডাউন চলবে, ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার হবে ট্রাইব্যুনালে। দৈনিক যুগান্তর, রেহানা, টিউলিপ, আজমিনা ভাসমান অসহায় গরিব, প্লট পেতে হলফনামায় ভয়াবহ জালিয়াতি। বিএসসি ডিপ্লোমা দ্বন্দ্ব চরমে। বাংলাদেশ প্রতিদিন, অবশেষে ভোটের রোডম্যাপ, স্বাগত বিএনপির, জামায়াত বলল অস্পষ্ট, প্রতিশ্রুতি ভঙ্গ মনে করে এনসিপি। মানব জমিন, ফেব্রুয়ারিতে নির্বাচন, ডিসেম্বরে তফসিল। মঞ্চ ৭১-এর অনুষ্ঠান ঘিরে মব, লতিফ সিদ্দিকী সহ 6 জন ডিবি হেফাজতে। খবরের কাগজ, 24 দফা কর্মপরিকল্পনা, চলবে কমপ্লিট শাটডাউন সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আমাদের সময় 5.5 মাসের নির্বাচনী পথনকশা, বিএনপি প্রতিক্রিয়া, রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে, মর্যাদার লড়াইয়ে বন্ধ লেখাপড়া। কালবেলা শিরোনাম, নির্বাচনী সড়ক এখন মসৃণ নয়, রমজানের আগেই ভোট, 7 দিন আগে তফসিল। সময়ের আলো, গুচ্ছ পরিকল্পনা নিয়ে ছাড়ল ভোটের ট্রেন। 10 বিষয়ে একমত হলেও সীমান্ত হত্যায় দ্বিমত, বিজিপি বিএসএফ সীমান্ত সম্মেলন সমাপ্ত। আলোকিত বাংলাদেশ, রমজানের আগেই ভোট, 7 দিন আগে তফসিল। সীমান্তে হত্যা নিয়ে বিএসএফের ব্যাখ্যায় দ্বিমত বিজেপির। আমার দেশ, বাংলাদেশিরা বিদেশমুখী, 5 রোগের চিকিৎসায় কমপ্লিট শাটডাউনে অচল প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইসি তফসিল দেবে 2 মাস আগে। আপনি শিরোনাম শুনলেন। আমরা যে প্রত্যাশায় ছিলাম যে ইসি কি রোডম্যাপ ঘোষণা করে, সেটি তো রোডম্যাপ ঘোষণা হলো এবং ফেব্রুয়ারিতে নির্বাচন, সেটি মোটামুটি জানা গেল। বিএনপি স্বাগত জানিয়েছে, জামাত বলেছে একটু নাখোশ, এবং এনসিপি বলেছে এটা প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। তাহলে না, রাজনৈতিক দলগুলো তো তাদের নিজ নিজ অবস্থান থেকে তার ব্যাখ্যা দেবে, তার অবস্থান পরিষ্কার করবে এবং সরকার বা কর্তৃপক্ষের কাছে, নির্বাচন কমিশন এদের কাছে দাবি দেওয়াও জানাতে পারে। এবং আমরা তো অতীতে দেখেছি যে নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার আগের দিন পর্যন্ত এরকম রাজনৈতিক বাহাস দাবি দেওয়া উঠেছে। তখন তো রাজনৈতিক সরকার ছিল, বিরোধী দলের প্রধান দাবি ছিল যে রাজবন্দীদের ছেড়ে দিতে হবে। তা এখন যারা এখন মাঠে সক্রিয় তাদেরকেও বন্দী নেই, সুতরাং সেটি তার চেয়েও গুরুত্ব পেয়েছে নির্বাচনের পরিবেশ। এখন এতদিন তো আমরা বলেছি যে এখনও নির্বাচন কমিশন কেন রোডম্যাপ ঘোষণা করে না। এখন রোডম্যাপ ঘোষণার পর আবার নতুন আমরা আপত্তি জানাচ্ছি, অস্পষ্টতা বলছি, কাউকে খুশি করার কথা বলছি, কাউকে অখুশি করার কথা বলছি। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং মূল লক্ষ্য কি নির্বাচন করা। আর নির্বাচন কমিশন এককভাবে নির্বাচন করতে পারবে না। নির্বাচন কমিশন তার তো কোনো প্রার্থী নেই, তার ভোটারও নেই। প্রার্থীরা বা রাজনৈতিক দলগুলো, প্রতিদ্বন্দ্বীরা, তারা জনগণের কাছে যাবে, জনগণ যাকে সমর্থন করবে। এখানে জুলাই সনদের কথা উঠছে, রাজনৈতিক দলগুলো বলছেন জুলাই সনদ চূড়ান্ত না হলে এই নির্বাচনে তারা যাবে না, বা জুলাই সনদ যে আছে সেই অনুযায়ী নির্বাচনটা হতে হবে। তো এইটাকে কি মনে করছে? না, একটা হচ্ছে যে নির্বাচন কমিশন তো কারিগরি দিক, তার যে যদি কালকে সিদ্ধান্ত হয় যে এই সরকার যদি বলে ডিসেম্বরে নির্বাচন হবে,
তাহলে ডিসেম্বরে নির্বাচন করার জন্য কি করণীয় সেটা ঠিক করেছে। এখন পর্যন্ত বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে হবে। নির্বাচন কমিশন তার একটা, যেমন লাখ লাখ লোকের সাথে জড়িত, তাদের প্রশিক্ষণের বিষয় আছে, ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, এনসিপির কথা আপনি বললেন, তো এনসিপি এখনও নিবন্ধন তাদের চূড়ান্ত হয়নি, যদিও প্রাথমিক বাছাইয়ে তারা টিকে গেছে। এখন নির্বাচন কমিশন, আমি মনে করি যে এই নিবন্ধনের বিষয়টি নির্বাচন কমিশন দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং তাহলে একটা থাকে, না হলে তো তারা বলে যে তারা তো প্রতীকও পায়নি, এবং তারা যদি নির্বাচন করতে চায় কোনো প্রতীক পাবে না, স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারে। এটি একটি, আমি বলবো যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখানে পদক্ষেপ নেওয়ার। আর অন্যান্যগুলো রাজনৈতিক, যেমন আপনি জুলাই সনদ বললেন, এখন জুলাই সনদ তো হচ্ছে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে এটি হতে হবে, এবং ঠিক জুলাই সনদ হচ্ছে নির্বাচনটি কীভাবে হবে, নির্বাচনের পর রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, সেখানে সরকারের কি ভূমিকা থাকবে, রাজনৈতিক দল বিশেষ করে জামায়াত এবং এনসিপি যেটা বলছে, জুলাই সনদ চূড়ান্ত করার পর জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনটা হবে। না, সে ব্যাপারে একমত যে জুলাই সনদ হবে এর ভিত্তি। কারণ যেমন নির্বাচন কিভাবে হবে, কেউ আনুপাতিক হারে চাচ্ছে, কেউ বর্তমান পদ্ধতিতে চাচ্ছে, সেখানে নির্বাচন জাতীয় ঐকমত্য কমিশন নিম্নকক্ষের ব্যাপারে, অর্থাৎ এখন যে পার্লামেন্ট সংবিধানে আছে তার নির্বাচন বর্তমান পদ্ধতিতে করার কথা বলছে। উচ্চকক্ষে সংবিধান তো ইসি তো বলছে যে এটা সংবিধানে তো নেই, সংবিধানে উচ্চকক্ষের সংবিধানে আনুপাতিক হারে ভোটের কথা নেই। তাহলে রাজনৈতিক দলগুলো যারা আনুপাতিক হারে ভোট চায় তারা জনগণের কাছে যাক, জনগণের কাছ থেকে যদি তারা সমর্থন এবং রায় পায় তারা সেটি বাস্তবায়ন করবে। এসব অনেকগুলো প্রশ্ন। এখন ভোটের হিসাব নিকাশ একটা আরেকটি প্রশ্ন, যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ মাঠে নেই এবং নির্বাহী আদেশে দলের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং আমরা ধরে নিচ্ছি যে এর পরিবর্তন না হলে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারছে না। সেক্ষেত্রে বিএনপি হচ্ছে মাঠে বড় দল, এবং অনেকেই মনে করে যে বিএনপি জয়ী হবে নির্বাচন হলে। তাহলে জয়ী হলে তার একটা মনোভাব থাকে, যারা জয়ী হতে পারবে না তাদের আরেক ধরনের চিন্তা ভাবনা থাকে। সুতরাং এই যে ভোটের হিসাব নিকাশ, সে সব নির্বাচনেই তাই হয়। তো অন্যান্য দলীয় সরকারের অধীনে নির্বাচনের ক্ষেত্রে যে অভিযোগটা থাকে যে সরকার একে প্রশ্রয় দিচ্ছে, অমুককে অনুরাগ দেখাচ্ছে, অমুকের প্রতি বিরাগ দেখাচ্ছে, এইখানে তো সরকারের কোনো ভূমিকা থাকার কথা না। সরকার একটা ঐকমত্যে আনার চেষ্টা করছে, এবং দেখুন 2, 2.5, 3 মাস ধরে আলোচনা হচ্ছে। 15ই সেপ্টেম্বর হচ্ছে শেষ তারিখ। এর মধ্যে, অর্থাৎ আর 15-16 দিনের মধ্যে যদি এটি সমাধান না করতে পারে, তাহলে তো নির্বাচন কমিশন যত তারিখ দেখ, যত রোডম্যাপ ঘোষণা করুক, অনিশ্চিত হয়ে যাবে। তাহলে এক পক্ষে নির্বাচনে যাবে, আর এক পক্ষে নির্বাচনে যাবে না। তাহলে তো আবারও সেই প্রশ্ন, আবারও সেই পুরানো ধারায় আমরা চলে যাব, কিন্তু সেটা তো কাম্য না। তাহলে এতগুলো মানুষ জীবন দিলেন কেন? এত বড় অভ্যুত্থান হলো কেন? অভ্যুত্থান তো গণ অভ্যুত্থান মানে গণমানুষের অংশগ্রহণ। এখন রাজনৈতিক দলগুলো যেমন গণমানুষকে পুরো দেশবাসীকে প্রতিনিধিত্ব করে না, এবং জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন তারা অনেকে তো যার যার কাজে ফিরে গেছে, কেউ শিক্ষাঙ্গনে ফিরে গেছে, কেউ সাধারণ মানুষ যারা তারা তাদের কাজে ফিরে গেছে। তারা কিন্তু রাজনীতি নিয়ে খুব একটা ভাবে না। তারা ভাবে যে দেশটা ভালো থাকুক, মব সন্ত্রাসের শিকার কাউকে না হতে হয়, এবং অর্থনীতিটা সজাগ থাকুক। আপনি মব সন্ত্রাসের কথা বলছিলেন, আমি আলোচনাটা করতেই চাই। সমকালের শিরোনাম, গোলটেবিলে মবের শিকার, পরে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার, লতিফ সিদ্দিকী সহ কয়েকজন অবরুদ্ধ, পরে পুলিশের সোপর্দ। টেবিলে রাখেন। মবের কথা বলছিলাম, মবের কথা বলছিলেন আপনি। দেখুন, গতকাল 3টি মবের ঘটনা ঘটেছে। একটা ঢাকায়, একটা দিনাজপুরে সম্ভবত, যেখানে একটি রিসোর্ট এবং খানকা পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তো এই ঘটনা, আইনের শাসন আর মব তো একসঙ্গে চলতে পারে না। আর ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান একটি আয়োজন ছিল গোলটেবিল, যে 72-এর সংবিধান ও গণতন্ত্র ইত্যাদি নিয়ে। আর সেখানে সাবেক মন্ত্রী, সাবেক এমপি,
বিভিন্ন পেশার মানুষ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এরা গিয়েছেন। কারো যদি এখানে আপত্তি থাকে সেটা তো ওখানে যারা ডিআরইউ কর্মকর্তা তাদের কাছে বলতে পারতেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বলতে পারতেন যে এখানে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে আশঙ্কা করছে, নিরাপত্তাহীনতা তাদের কাছে বলা। কিন্তু মানে সেখানে যে মব সন্ত্রাস করা, এবং যদি কারো বিরুদ্ধে মামলা থাকে, কাউকে সমাজের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি মনে করা হয়, তাহলে তো সরকারের কাছে যাবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যাবে, তাদেরকে বলবে, তারা ব্যবস্থা নেবে। এখন ব্যবস্থার কাজটি যদি মানুষ নিজের হাতে নেয় তাহলে যে পরিস্থিতি হয় সেটা তো কোনোভাবেই কাম্য না। আপনার কথা সূত্র ধরেই বলি, সামাজিক যোগাযোগ মাধ্যম তো এখন আর কোনো কিছু লুকোছাপার কিছু নেই। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চিত্রটি দেখলাম, এখন সেখানে আসলে ৭১কে এখন কারো কাছে খুব মানে অন্ধকারের বিষয় হয়ে গেল, যে না ৭১-এর কথা যে বলবে তার সাথে। হ্যাঁ, সংগঠনের নাম মঞ্চ ৭১। তা মঞ্চ ৭১-এর নামে তারা কি নিয়ে আলোচনা করছে? তারা কি এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে? এই সরকারকে চ্যালেঞ্জ করেছে? তারা কি নির্বাচনকে চ্যালেঞ্জ করেছে? তারা কি ২৪শে জুলাই গণ অভ্যুত্থানকে চ্যালেঞ্জ করেছে? আমার তো মনে হয় না। মানুষগুলোকে গ্রেফতার করা হলো, তাদেরকে কি তুই তোকারি করে শুয়োরের বাচ্চা বলে গালি দেওয়া, এটাও কি না? এটা তো হচ্ছে অতি সম্প্রতি। শুধু এখানে ধরুন তারা বলছে যে স্বৈরাচারের দোসর বা ফ্যাসিবাদের দোসর এরা আসছে। আপনি লক্ষ্য করবেন যে সাম্প্রতিক কালে যতগুলো ঘটনা ঘটেছে, যতগুলো সংগঠন সক্রিয় আছে, এবং এই সরকার তাদেরকে মানে কি বলে স্বৈরাচারের দোসর মনে করে না, সরকার গণতান্ত্রিক শক্তি হিসেবেই মনে করে, বা আমরাও মনে করি। তারা একে অপরের বিরুদ্ধে কী ভাষা ব্যবহার করছে আপনি সেটা বিশ্ববিদ্যালয়ে দেখুন, বা বিশ্ববিদ্যালয়ের বাইরে, শাহবাগে, যে কোনো জায়গায়, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যে কোনো জায়গায়। যেমন একজন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তিনি বিএনপি করেন, তিনি তার বক্তব্যের জন্য বিএনপি তাকে শোকজ করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে, ৩ মাস তার সদস্যপদ স্থগিত করেছে। কিন্তু তার বাড়ির সামনে যে মব করা এবং যে ভাষা ব্যবহার করা হয়েছে, আমি বলছি যে এটা আমরা সব কিছুই রাজনীতি নিয়ে দেখব, আমাদের রুচি, সংস্কৃতি, আমাদের আচরণ, আমাদের ভাষা, এখানে কোনো শালীনতা থাকবে না, এখানে কোনো সীমাবদ্ধতা মানে কোনো সীমানা থাকবে না, যে আমরা যা খুশি বলতে পারি, এবং যেটা ঘরে বলতে পারি সেটা কি বাইরে বলা উচিত, বা ঘরেও কেন। যে কারণে এই যে উন্নত দেশগুলো, বিশেষ করে ইউরোপীয় দেশগুলো, যে আপনি আপনার সন্তানেরও মর্যাদা হানি করতে পারেন না, তাকে প্রহার করতে পারেন না, তারও একটি মর্যাদা আছে। সুতরাং আমরা অন্যের কাছ থেকে যদি যে সম্মান প্রত্যাশা করি সেই সম্মান তাকেও দেওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু ইঞ্জিনিয়ার নিয়ে একটু কথা বলি। মানে ইঞ্জিনিয়ার শব্দটি কে ব্যবহার করবে? প্রকৌশল শিক্ষার্থীরা নাকি ডিপ্লোমা শিক্ষার্থীরা? এটা একটা ব্যাপার আছে। কারো দাবি ৩ দফা, কারো দাবি ৭ দফা। যেমন কমিটি হয়েছে ৪ সদস্যের, তার প্রধান বললেন যে আমরা একজনের ৩ আর একজনের ৭ দফা। তাহলে আমাদের ব্যাপারটা তো বুঝতে হবে, না বুঝার আগে তো আমরা কিছু করতে পারি না। তাই এখন এই যে কমপ্লিট শাটডাউন চলবেই, তাহলে এই শিক্ষা ব্যবস্থাটা, বিশেষ করে বুয়েট বা এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করেন, তাদের তো পড়াশোনার অনেক সময় লাগে। সময়ের চেয়েও বিশেষায়িত শিক্ষা, এটার কোনো সেট পড়লে আপনি বইয়ের মুখস্থবিদ্যা বা কোনো একটা অধ্যায়, ইতিহাস বলি, সাহিত্য বলি, সেটা আপনি পূরণ করতে পারেন। 15 দিন না পড়ে পরবর্তী 15 দিনে আপনি দ্রুত সেটা করতে পারেন, রাত জেগেও আপনি শেষ করতে পারেন। কিন্তু বিষয়িত শিক্ষা তার একটা ধারাক্রম থাকে, এটার এখানে একটা অতিক্রম করার সুযোগ নেই। একটা ধাপ শেষ না হলে আরেকটা ধাপে যাওয়া যাবে না। এই যে কমপ্লিট শাটডাউন, তার মানে হচ্ছে বাংলাদেশের যতগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে সব শিক্ষাক্রম বন্ধ। এই বন্ধের যে প্রতিক্রিয়া পড়বে, এর আগে আমরা কুয়েট রাজনৈতিক কারণেই সেখানে ছাত্র সংঘর্ষের কারণে 6 মাস বন্ধ ছিল। তো এই অবস্থা, এখানে বলবো যে সরকারের দায়,
সেটা এই সরকার হোক বা বিগত সরকার হোক, সমস্যাটা অনেক দিনের। কিন্তু তারা তো দাবিনামা পেশ করেছে সরকারের কাছে তাদের বক্তব্য অনুযায়ী। তো সরকার এই যে কমিটি করলো, এখন আবার দ্বিতীয় কমিটি করা হচ্ছে, এই কমিটিগুলো আগে কেন হলো না? রাস্তায় নামার আগে কেন করছে না? আমি মনে করি যে দ্রুত সমস্যার সমাধান করতে হবে এবং উভয় পক্ষের কথা শুনে, প্রকৌশলী কে ব্যবহার করতে পারবে, কে পারবে না, চিকিৎসক কে ব্যবহার করতে পারবে না, অধ্যাপক, আমাদের তো প্রভাষকরা অধ্যাপক ব্যবহার করেন, আর সাংবাদিক, আপনার সবাই সাংবাদিক, পিছনে নামের পিছনেও লেখে সাংবাদিক অমুক। এটা হচ্ছে আমাদের রুচি, আমাদের আমরা ক্ষমতা দেখানো, আমরা ক্ষমতা দেখাতে চাই, দাপট দেখাতে চাই। এখন প্রকৌশলী যারা ডিপ্লোমা, তারা তো এই যেমন ধরুন কোনো ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে সেখানে ডিপ্লোমা পাশ করলেন, তারপর তো তার তো আবার স্নাতক পড়ার সুযোগ আছে, সে স্নাতক পরে প্রকৌশলী হলেন, আর আগে ডিপ্লোমা ছিলেন। এর অভিজ্ঞতার পার্থক্য আছে, শিক্ষার পার্থক্য আছে, কিন্তু কে নাম ব্যবহার করতে পারবে পারবে না, তারা তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারই বলে, তারা তো ইঞ্জিনিয়ার না। এখন তাদের তবে এই মূলত এখানেও জুলাই অভ্যুত্থানের যে মূলে ছিল যেমন চাকরি কোটা, এখানেও কিন্তু কোটা। প্রথমত হচ্ছে নবম গ্রেডের প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করেন, যারা প্রকৌশলী, তারা বা এই সমমানের পড়াশোনা করেন, তারা বিশেষ দিয়ে নবম গ্রেডে তাদের চাকরি বা পদায়ন হয়। এরপর যারা নবম গ্রেড পদায়ন হয় না, তারা কি করবে? তাদের যে তারা অর্থাৎ যারা বিশেষ ক্যাডার হতে পারে না, তাহলে তাদেরকে নন ক্যাডার বা দশম যে গ্রেড, কিন্তু সেটা হচ্ছে ডিপ্লোমাদের জন্য শতভাগ বরাদ্দ, যে এরাই হবে। আবার এর পরের ধাপ নবম বা অন্যান্য ধাপেও তাদের কি বলে পদোন্নতির, মানে অভিজ্ঞতার দিকে পদোন্নতির সুযোগ আছে। সেখানে এটি একটা ভারসাম্য রক্ষা করতে হবে, সাম্য আনতে হবে, এবং কেউ যাতে বঞ্চিত না হয়। তাহলে তো এমন তো আর হবে না যে সব ডিপ্লোমা তুলে দেওয়া হলো। এখন এই যে সাম্যর কথা বললেন, সাম্য আনতে হবে, এখন এই দুই পক্ষের মধ্যে সাম্য আনতে যে পাবলিক যে মাঝখানে চ্যাপ্টা হয়ে যাচ্ছে, আপনি যেভাবে সেটা সরকারের দায়িত্ব, সরকার কেন করলো না? সরকার এই যে সমস্যাটি আছে, সমস্যাটি, এবং শুধু প্রকৌশল শিক্ষার্থী কেন, বিশ্ববিদ্যালয়ে তারা যেসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেই প্রশাসনের সাথে কথা বলুক, বিশ্ববিদ্যালয়ে সে শিক্ষাবিদদের সাথে কথা বলুক, শিক্ষা বিভাগের মানে শিক্ষা মন্ত্রণালয়ের কি অভিযোগ, মানে তাদের অবস্থানটা কি, সবটা জানা দরকার। এবং এক্ষেত্রে তো আমরা দেখলাম এই কমিটি ছাড়া সরকারের পক্ষ থেকে একটা কোনো ব্যাখ্যা নাই। আপনি যে কথাটি বললেন, এই যে ঢাকা শহর অচল বা এই কমপ্লিট শাটডাউন রেখেছে, তার যে প্রভাব প্রতিক্রিয়া অর্থনীতিতে, সামাজিক জীবনে, জীবনযাত্রায়, তো এটি সরকার যদি প্রতিকার না করে এবং এটি যদি বাড়তে থাকে, তাহলে এমন অবস্থা হবে, সেটা তো আমরা নৈরাজ্যের দিকে চলে যাব। এবং একটার পর একটা দেখুন, আজকে প্রকৌশলের ধর্মঘটে, কালকে কৃষিবিদরা এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু নেমে গেছে। তো এরকম একটার পর একটা হলে তাহলে আমরা কোথায় যাব? তাহলে এই যে গণতন্ত্রের জন্য যে আন্দোলন হলো, অভ্যুত্থান, এতগুলো মানুষ জীবন দিল, কিন্তু তার ফলটা কি হলো? আমরা একটা সুস্থ স্বাভাবিক দেশ চাই, আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই যেখানে জবরদস্তি হবে না। তা এই আন্দোলনের নামেও জবরদস্তি কাম্য নয়, এবং আন্দোলন বন্ধের নামেও জবরদস্তি কাম্য নয়। কারণ আমরা চাই, এবং এই যে রাস্তায় পুলিশ যেভাবে শিক্ষার্থীদের পেটালো, ছাত্রীদের পর্যন্ত, সেটাও তো আমাদের খুব একটা কি বলে, খুবই উদ্বেগ তৈরি করে। কিন্তু তাহলে কি পুলিশ সেই আগের অবস্থানে চলে আসছে? তাহলে আসলে সরকার বদলায়, কিন্তু রাষ্ট্র কাঠামো বদলায় না। আমরা রাষ্ট্র কাঠামো বদলানোর জন্যই আন্দোলন হয়েছিল। এই জুলাই ঘোষণার কথা বলা হয়েছে, ঘোষণাপত্রের কথা বলা হয়েছে, জুলাই সনদের কথা বলা হয়েছে। আসলে যদি আমরা মানসিকতা পরিবর্তন না করি, আমাদের চরিত্র পরিবর্তন না করি, তাহলে রাষ্ট্রের চরিত্র পরিবর্তন হবে না, এবং আশার আরও দেখি না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনি শুনলেন। প্রকৌশল শিক্ষার্থীরা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং এই যে প্রসঙ্গটি
অতি দ্রুত এর একটা সমাধান হওয়া খুবই জরুরি। না হলে মানুষের এই দুর্ভোগ করে আন্দোলন করবার যে প্রক্রিয়া, সেটা বোধ করি বন্ধ হওয়া দরকার। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।